দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। শেখ হাসিনা আবারও হুঙ্কার দিলেন ইউনূসকে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। পাপ আমরা দেখেছি, অতীতেও বিভিন্ন সময়ে দেখেছি, কিন্তু বর্তমান সময়ে যে পাপগুলো হচ্ছে সেটি ভয়ঙ্কর। এমন পাপ বাংলাদেশে কোনো বিবেকবান মানুষ বলতে বাধ্য হবে যে এমন পাপ বাংলাদেশের ইতিহাসে তো দূর কি বাত। পাকিস্তান শাসন আমলেও বাংলাদেশে এমন পাপ মানুষ দেখেনি। এখন সেই পাপ ঘটছে। এই যে দেখুন, বাংলা নববর্ষের দীর্ঘদিনের রীতি ভঙ্গ করে যেটি একটা শোভাযাত্রা নিয়ে কিভাবে তেলেশমাতি হচ্ছে, রাজনীতি হচ্ছে, একটা মঙ্গল শোভাযাত্রা যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই শোভাযাত্রাটাকে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা। মানে এই সরকারটি আছে শুধুমাত্র নাম পরিবর্তন নিয়ে, এবং আগের সরকারের যত কৃতকর্ম আছে, কৃতিত্ব আছে, ভালো কর্মগুলো আছে, সেই ভালো কর্মের কৃতিত্ব নিজেদের বলে চালিয়ে দেওয়ার জন্য। নিজেদের 9 মাসে কৃতিত্বটা কি আমি তো বলতে পারি না। আপনারা কি বলতে পারেন? নিশ্চয়ই পারেন না। আর এই সব জায়গা থেকে, এই সব সংক্ষুব্ধতা থেকেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ঠিক নববর্ষের আগের দিন 13 এপ্রিল রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছিলেন। অংশ নিয়ে তিনি তার বক্তব্যে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আগুন নিয়ে খেলবেন না, সেই আগুনে আপনাকেও পুড়তে হবে। গত আগস্টে অভ্যুত্থানে পদচ্যুত হওয়ার পর থেকে দেশ ছাড়া শেখ হাসিনা নিয়মিত ভার্চুয়াল সভায় তিনি অংশগ্রহণ করেন। রবিবার তেমনি এক ভার্চুয়াল সভায় শেখ হাসিনা অংশগ্রহণ করে বলেন, বাংলাদেশে সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে, মুক্তিযোদ্ধাদের পর্যন্ত মনে রাখছে না। আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে সৌধ তৈরি করেছিলাম, আর ওরা জ্বালিয়ে দিচ্ছে। ইউনূস, আপনি কি এসবের কোনো জবাব দিতে পারবেন? এরপরই তার হুঁশিয়ারি, মনে রাখবেন আপনি যদি আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে। শেখ হাসিনা হুঁশিয়ারি দিচ্ছেন কেন? এই যে ইউনূস সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হচ্ছে শেখ হাসিনা যেন ভারত থেকে এ ধরনের কথাবার্তা না বলেন, তারপরেও দিচ্ছেন। এতে কি ভারতের সায় আছে? অবশ্যই সায় আছে। ভারত থেকে, ভারতের যদি অনুমতি না থাকতো, ভারতের যদি পৃষ্ঠপোষকতা না থাকতো, তাহলে শেখ হাসিনা সেখানে বসে এক প্রকার বন্দি জীবনযাপন করতেন। শেখ হাসিনা কিন্তু ভারতে কোনো বন্দি জীবনযাপন করেন না। ভারতে শেখ হাসিনা জেড ক্যাটাগরির নিরাপত্তায় মুক্ত জীবনযাপন করেন। সেখান থেকে শেখ হাসিনা তার নেতা কর্মীর সাথে নিয়মিত যোগাযোগ করেন। তবে দলকে সংগঠিত করতে পারছেন না, কারণ গত 16 বছর যাবত এই দলটার মধ্যে, এই দলের নেতৃত্বের মধ্যে এক প্রকার পচন ধরেছে। এই পচনটা, এই পচা অংশটা কেটে ফেলতে হবে শেখ হাসিনাকে। তিনি নিশ্চয়ই কেটে ফেলবেন। এই মুহূর্তে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ফিরছে না। কবে ফিরবে এটিও কেউ বলতে পারে না, আওয়ামী লীগের কোনো নেতৃত্বও বলতে পারে না। কিন্তু শুনে অবাক হবেন যে হঠাৎ করে বিস্ময়কর ভাবে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ফেরা শুরু করবে। আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে। প্রাকৃতিক ভাবে আওয়ামী লীগ, অর্গানিক ওয়েতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। কারণ যেদিকে তাকান, ডানে বায়ে সামনে পেছনে আওয়ামী লীগের সব নেতৃত্ব পচে গেছে। পচা নেতৃত্ব। বিশেষ করে বিগত 1 দশক 2014 সালের নির্বাচন থেকে আওয়ামী লীগে নেই। জনতার একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই জনতার আওয়ামী লীগ নেই। কাজে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে, শুদ্ধ হতে হবে। এই শুদ্ধ হয়ে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ফিরবে। আমি শুরুতেই বলেছি যে পাপ বাপকেও ক্ষমা করে না। এই মুহূর্তে যে পরিমাণ পাপ কর্ম বাংলাদেশে চলছে, বাংলাদেশের ইতিহাসে আমি যেটি বললাম যে পাকিস্তান শাসন আমলেও এত পাপ হয়নি। এই পাপটা খুব দীর্ঘস্থায়ী হবে না, কারণ আমরা বিভিন্ন আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কারণ দেশ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দেশ এক প্রকার অর্থনৈতিকভাবে অচল হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের পক্ষ থেকে যতই গল্প করা হোক, এই গল্পগুলো করা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূসের সরকারকে 5 বছর টেনে নিয়ে যাবার জন্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়ানক।
আমি অর্থনৈতিক অবস্থা নিয়ে বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় কথা বলেছি। সেই বক্তব্যে একটি কথা বলি যে আমাদের গত বছর অর্থ বাজেট ছিল প্রায় 8 লক্ষ কোটি টাকার। এবছর 25% কম বাজেটের প্রস্তুতি হচ্ছে, 6 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে বাজেট কখনো একটা জায়গা থেকে কমে আসে এবছর প্রথম হতে যাচ্ছে, বরঞ্চ বাড়ে, প্রতি বছর 1% বাড়ে। এবছর বাজেট ছোট হয়ে আসছে কেন? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়ানক, কূটনৈতিক অবস্থা কূটনৈতিকভাবে যতই দেখায় এর সাথে সম্পর্ক ওর সাথে সম্পর্ক, কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। কাজেই পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগবে না, এবং আওয়ামী লীগও ফিরতে খুব বেশি সময় লাগবে না। এই যে গভীর হচ্ছে, অন্ধকার হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীর উপর নির্যাতন অত্যাচার বাড়ছে। এই যে সাম্প্রতিক সময় ইদানিং গত কয়েকদিন যাবতও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর পুলিশি নির্যাতনটা বেড়ে গেছে, পুলিশি তাণ্ডবটা বেড়ে গেছে। এই যে এইসব অন্ধকার সময় পেরিয়ে হঠাৎ করে দেখবেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই, এবং শেখ হাসিনা এটি নিজেও জানেন। তিনি মেন্টালি সেই প্রস্তুতিও নিচ্ছেন, যার কারণে মোহাম্মদ ইউনূসকে হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে। সত্যিই ডক্টর ইউনূস, আপনি আগুন নিয়ে খেলছেন। আমি বারবার বলি, আপনি নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে নিয়ে একটা অন্যরকম বাংলাদেশ গড়তে পারতেন, কিন্তু আপনি সেই বাংলাদেশ গড়বার ট্রেন মিস করে ফেলেছেন। একবার একটি ট্রেন চলে গেলে সেই ট্রেনটা কিন্তু আর ফিরে আসে না। কাজেই আপনাকে দিয়ে অন্তত পক্ষে ঐক্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। আপনি যত ব্যর্থ হচ্ছেন তত আওয়ামী লীগ ফিরে আসবার পথ সুগম হচ্ছে। আওয়ামী লীগ তো আসলে ফিরে আসবার কথা না। গত 16 বছরে আওয়ামী লীগের বহু পাপ আছে, আমি বলছি, আমি স্বীকার করছি। আমি স্বীকার করবার যদিও কেউ না, আমি আওয়ামী লীগের কেউ না, তারপরে বলছি আওয়ামী লীগের এত বেশি পাপ আছে, আওয়ামী লীগের বড় ধরনের শাস্তি হওয়া উচিত। আওয়ামী লীগের যারা পাপী তাদের গুণে গুণে দেখে দেখে তাদের ফাঁসি হওয়া উচিত। কারণ তাদের কারণে আজকে বাংলাদেশে এই তাণ্ডব চলছে, তাদের অস্থিরতার কারণে, তাদের দুর্বৃত্তপনের কারণে আজকে একটা অস্থির বাংলাদেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের ওই দুর্বৃত্তদের ফাঁসি হওয়া উচিত, কিন্তু সেটাও দিতে পারবেন না, সেই অন্যায় অপরাধের বিচারও করতে পারবেন না। উল্টো ডক্টর ইউনূস সেই দুর্বৃত্তপনার চাইতেও শতগুণ বেশি তাণ্ডব চালাচ্ছে। কাজেই আওয়ামী লীগ ফিরবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ফিরবে, কিন্তু সেটা কবে এই মুহূর্তে বলাটা কঠিন। হঠাৎ করে ঘুরে দাঁড়াতে শুরু করবে। এই জন্যই শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলছেন, যে আগুন নিয়ে খেলছেন সেই আগুনে আপনাকেও পড়তে হবে। গতকালকের ভার্চুয়াল অনুষ্ঠানেও শেখ হাসিনা সেই হুঙ্কারই দিয়েছেন, এবং এটা সত্য হুঙ্কার। এই আগুনেই পড়তে হবে ডক্টর ইউনূসকে। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন যে রাজনৈতিক জোট আছে, তারা সকলেই এক বাক্যে ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে রীতিমতো রেড সিগন্যাল পাঠিয়েছে। বিএনপির যারা ঘনিষ্ঠজন তারা আরেকটু আগ বাড়িয়ে, মানে বিএনপি করেন না কিন্তু বিএনপির সাথে যারা সম্পৃক্ত, তারা আরেকটু আগ বাড়িয়ে বলার চেষ্টা করেন যে এত দেরি করার কি দরকার, এটা তুই সে করলি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়টাতে নির্বাচন দেওয়া সম্ভব। কেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটি তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে না, যেটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এই বিষয়গুলোকে কেন তারা নিজেদের ঘাড়ে নিয়ে দুর্নাম এবং বদনামের শিকার হচ্ছে? আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা আছেন, এনসিপি, জামাত, চরমোনাই, হেফাজত, একেবারে ছোট না কিন্তু বিশাল শ্রেণীর, এবং এর সঙ্গে হয়তো আওয়ামী লীগের একটা বিরাট গ্রুপ রয়েছে, তারা নির্বাচনটিকে প্রলম্বিত করতে চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে 30শে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু এটাকে কেবলমাত্র একটা কথার কথা হিসাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সমর্থক তারা চাচ্ছেন যে এটা কথার কথা থাকুক। মূলত তারা চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর বা আর অধিক সময়
তিনি শাসন ক্ষমতা পরিচালনা করুন। তাদের দাবি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার এই বয়সে চাওয়া পাওয়া নেই, তার হাতে অনেকগুলো ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে এবং সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তিনি বিশ্ব জয় করতে পারবেন। ২ নম্বর হলো যে এই মুহূর্তে বাংলার যে ভঙ্গুর অর্থনীতি, সেক্ষেত্রে যে কোনো বিষয়ের চাইতে অর্থনৈতিক উন্নতিটা হলো আমাদের জন্য সবচাইতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই আর্থিক খাতকে স্বাবলম্বী করার জন্য যে সকল মানুষজনকে বিদেশ থেকে এনেছেন, যারা পর্যবেক্ষক, তাদের বক্তব্য হলো ডিসেম্বর মাসে নির্বাচন বা জুন মাসে নির্বাচনের জন্য এই মানুষদেরকে তিনি আনেননি। কেউ আমেরিকা থেকে এসেছেন, কেউ ইংল্যান্ড থেকে এসেছেন, কেউ সিঙ্গাপুর থেকে এসেছেন, তাদের ক্যারিয়ার ছিল, চাকরি ছিল। তো তারা সবাই জানেন যে ডিসেম্বরে নির্বাচন হয়ে গেলে কিংবা জুনে নির্বাচন হয়ে গেলে তারা এই বাংলাদেশে আর জীবনে আসতে পারবেন না এই সময়ের মধ্যে। কাজেই তারা যে এসেছেন বলতে গেলে আটঘাট বেঁধে তারা এসেছেন এবং তারা যে সকল কর্মকাণ্ড করছেন সেগুলো একটা দীর্ঘ মেয়াদে সরকারের কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য তারা যে সকল প্রকল্প নেওয়ার দরকার, যে সকল পলিসি নেওয়ার দরকার, সেগুলো নিয়েই তারা এগুচ্ছেন। তারা খুব ভালো করে জানেন যে তারা বিদেশি বিনিয়োগ আনতে চাচ্ছেন। চট্টগ্রাম বন্দরকে হ্যান্ডেলিং করার জন্য ডিপি ওয়ার্ল্ড, এপি মলার গ্রুপ মানে মার্কস লাইন, এসপিসি মানে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, এসপিএ যেটা, তাদেরকে দিতে চাচ্ছেন। তো এই কাজগুলো একদিনের নয় এবং এই কাজগুলো যদি মানে জুনের মধ্যে অথবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যায়, তাহলে কোনো বিনিয়োগকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দেবেন না। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এতটা যাকে বলা হয় বেহিসাবে হয়ে পড়েননি কিংবা এতটা বাস্তব জ্ঞান বিবর্জিত হয়ে পড়েননি যে তার এই স্বল্পকালীন সরকারে বিদেশি বিনিয়োগকারীরা তার কথা মতো আসবেন আর বিনিয়োগ করবেন। তিনি খুব ভালো করে জানেন যে তিনি একটা দীর্ঘ মেয়াদে সরকারকে এগিয়ে নেওয়ার জন্য যে মাস্টার প্ল্যানে এগুচ্ছেন, আর সেই মাস্টার প্ল্যানকে এগিয়ে নেওয়ার জন্য পাইপলাইনে তার বিদেশি বিনিয়োগ লাগবে, বিদেশি বন্ধু লাগবে, আরও অনেক কিছু। এই জন্য তিনি চীন বলেন, আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, তাদের সবার সঙ্গে একটা যুগপৎ সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন এবং সেই সম্পর্কটি হবে কৌশলগত সম্পর্ক। তিনি যদি খুব অল্প সময়ের জন্য আসতেন, ভারতের সঙ্গে তার কোনো বিরোধিতারও দরকার ছিল না, কোনো বন্ধুত্বেরও দরকার ছিল না। কিন্তু তার কথাবার্তা, তার সরকারের যে আচরণ, স্পষ্টত মনে হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এই দুটো রাষ্ট্র মুখোমুখি দাঁড়িয়ে যত একে অপরের বিরুদ্ধে খিস্তি খেউড় করবে, ততই ডক্টর মোহাম্মদ ইউনূসের সিংহাসন উজ্জ্বল হবে, সুদৃঢ় হবে এবং তার ক্ষমতা দীর্ঘায়িত হবে। আপনারা যদি ভারতীয় পত্রপত্রিকা থেকে শুরু করে ভারতীয় মিডিয়ার বক্তব্য শুনেন, দেখবেন যে সেখানে দিবারাত্র খিস্তি খেউড় করা হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তাকে ঠাট্টা করে সবাই মিয়া ইউনূস হিসাবে অভিহিত করছেন। আপনারা জানেন যে মিয়া ইউনূস বলার অর্থটা কি। এরপরে আরও নেতিবাচক, অসম্মানজনক, আমি খুব দুঃখিত, আমার মানে যে ঠান্ডা এবং যাকে বলা হয় সর্দির কারণে গলায় অনেকটা কফ জমে গেছে, এই জন্য কথা বলতে গিয়ে মাঝে মধ্যে ঢোক চিপতে হয়। যারা দর্শক রয়েছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন। তো যাই হোক, এখন তাকে নানা রকম উপাধি, নানা রকম ব্যঙ্গাত্মক শব্দ দিয়ে ভারতীয় মিডিয়া উপস্থাপন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে, এবং একই সঙ্গে অনেকগুলো আঞ্চলিক, তারপর অনেকগুলো সীমান্ত সংক্রান্ত বিষয়, অনেকগুলো দ্বিপাক্ষিক সমস্যা ভারতের সঙ্গে আমাদের হয়ে গেছে। রাখাইনকে নিয়ে, মায়ানমারকে নিয়ে, শিলিগুড়ি করিডোরকে নিয়ে, পারস্পরিক ব্যবসা বাণিজ্য নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। এখন এই যে সমস্যাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হয়ে গেল এবং ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে, এটার পরিণতি আমরা সবাই বুঝি। ডক্টর ইউনূস যে বোঝেন না, এটা চিন্তা করাও একটা অপরাধ। তিনি এগুলো জেনে শুনে করেছেন। এর কারণ হলো তিনি যখন ভারত বিরোধিতাটিকে একটি মার্কেটিং পর্যায়ে নিয়ে যাবেন, তখন এদেশের যে ধর্মপ্রাণ মানুষ রয়েছেন,
যাদের মধ্যে ঐতিহ্যগতভাবে, বংশগতভাবে, জেনেটিকভাবে ভারত বিরোধিতা কাজ করছে। এবং তিনি ইতিমধ্যে তাদের মন জয় করে ফেলেছেন, তাদের সমর্থন পেয়ে গেছেন এবং তার যে ভারত বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতি তিনি তার মতো করে এগিয়ে গেছেন। তো এই যে এত আয়োজন, এত নিবেদন, এত অনুষ্ঠান, এত শব্দ, সব কিছু শূন্য হয়ে যাবে যদি ডিসেম্বরে নির্বাচন হয় কিংবা জুনে নির্বাচন হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই জিনিসগুলো করছেন, এটাকে যদি আপনি কগনিজেন্সে নেন, তার অ্যাক্টিভিটিস, তার কর্মকাণ্ড, আপনি নিশ্চিত ধরতে পারেন যে জুন মাসে নির্বাচন হচ্ছে না। এখন দুটো কথা, একটি হলো বিএনপি কেন উইদিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, ইভেন নট জানুয়ারি। আবার তার এই বক্তব্য, বিএনপির এই বক্তব্য মেনে না নিয়ে এটিকে কেন একটা আনসার্টেন পিরিয়ডের মধ্যে সরকার নিয়ে যাচ্ছে, ডিসেম্বর টু জুলাই বা জুন। এর মূল কারণটা হলো যে সরকার পানি ঘোলা করে দিচ্ছে, কনফিউজড করে দিচ্ছে, পুরো রাস্তাটিকে পিচ্ছিল করে দিচ্ছে, অনির্ধারিত করে দিচ্ছে, কোনো গন্তব্য তারা ঠিক রাখেনি। এই ওই গন্তব্যের কবলে পড়ে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, গণতান্ত্রিক প্রস্তুতি নিতে চাচ্ছে, তারা প্রায় প্রতিদিনই মেজারেবলি তারা ডিস্ট্রেস হচ্ছে এবং ডিস্ট্রাকশনের মধ্যে তারা চলে যাচ্ছে। তো এই যে অবস্থা, অন্যদিকে বিএনপি প্রথমে যে জিনিসটা হলো যে তারা প্রথম 2 থেকে 3 মাস বুঝতে পারেনি যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কী করতে চাচ্ছেন। তিনি কি তাদের বন্ধু নাকি শত্রু? তিনি কি তাদের জন্য শুভার্থী, নাকি তিনি তাদেরকে একটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো করে ধ্বংসের অতলান্তের দিকে তাদেরকে বাঁশি বাজিয়ে বাজিয়ে নিয়ে যাবেন, এটা তারা বুঝতে পারেনি। তারা যখন 2025 সনের জানুয়ারি ফেব্রুয়ারিতে এই জিনিসটি বুঝতে পেরেছেন, তখন বিএনপির সর্বনাশ হয়ে গেছে। সারা বাংলাদেশের চাঁদাবাজি, দখলদারিত্ব, পারস্পরিক হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে শুরু করে দুর্নাম এবং বদনামের সঙ্গে সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে এক ধরনের আতঙ্ক এই সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। দ্বিতীয়ত, বিএনপি এই সময়ের মধ্যে বন্ধুহীন হয়ে গেছে। ফলে তাকে শক্তি প্রদর্শন থেকে শুরু করে, জিত প্রদর্শন থেকে শুরু করে একটা টাইম লাইন দিয়ে তার কর্মী এবং সমর্থকদের নিকট নিজেদের আধিপত্য বিস্তার করার ছাড়া কোনো উপায় নেই। এবং এজন্যই তারা এই ডিসেম্বরকে ডেডলাইন হিসেবে তারা বলে দিয়েছে। এখন সমস্যাটা হলো যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা যদি এভাবে চলতে থাকে, তাহলে কোনো অবস্থাতেই নির্বাচন ডিসেম্বরেও সম্ভব নয়, জুনেও সম্ভব নয়, কোনো নির্বাচনই সম্ভব নয়। এখন যা কিছু চলছে, এতে অরাজকতা চলছে, অরাজকতা বাড়বে, অর্থনৈতিক দুরবস্থা চলছে, এটা আরও বাড়বে। এমনকি যদি দুর্ভিক্ষ হয়ে যায়, তাও অস্বাভাবিক কিছু নয়। এর মধ্যে একাধিকবার সরকারের পরিবর্তন হতে পারে, উপদেষ্টা পরিষদের পরিবর্তন হতে পারে, ইউনূস সাহেবের পরিবর্তে অন্য কেউ আসতে পারে প্রধান উপদেষ্টা রূপে, এমনকি রাষ্ট্রপতি চলে যেতে পারে, নতুন রাষ্ট্রপতি আসতে পারে, সেনাপ্রধানের পদে নতুন কেউ আসতে পারে, নানা রকম সমীকরণ কিন্তু চলছে। এই যে আনসার্টেনিটি, এই আনসার্টেনিটির মধ্যে সব কিছু সম্ভব, কিন্তু নির্বাচন সম্ভব নয়। এখানে খুন খারাপি থেকে শুরু করে চুরি ডাকাতি, রাহাজানি, মব সন্ত্রাস, সব কিছু সম্ভব, কিন্তু নির্বাচন সম্ভব নয়। তো নির্বাচন সম্ভব নয়, তো সেই অবস্থার প্রেক্ষিতে বিএনপি কেন জেদ ধরছে যে ডিসেম্বরে নির্বাচন লাগবে, আর উনি কেন এটিকে টেনে জুন পর্যন্ত নিতে চাচ্ছেন? কেন দুটোটাই দুটো ডেডলাইনই ফাঁকা, বোগাস, অবাস্তব। এখন বাংলাদেশের যে সামাজিক অবস্থা, কোনো একটা জায়গাতে নির্বাচন হবে, থানা পুলিশ সেই ব্যালট বাক্স পাহারা দিবে, ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে, ডিসি সাহেব সেখানে গিয়ে রিটার্নিং অফিসার হিসেবে সবার উপর কর্তৃত্ব ফলাবেন, ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে জেল জরিমানা করে দিবেন। যেখানে প্রকাশ্য দিবালোকে রংপুরের মতো জায়গাতে, বাংলাদেশের টুঙ্গিপাড়া, বগুড়া, রংপুর, এটা 3টা রাজনৈতিক দলের জন্য এটি বলতে গেলে কৌশলগত একটা এলাকা। বগুড়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি, ফলে ওখানে বিএনপির কোনো নেতার বাড়ি ভাঙা চারটিখানি কথা নয়। রংপুরের বিস্তীর্ণ এলাকা, বৃহত্তর রংপুর বিভাগ ইনক্লুডিং গাইবান্ধা এলাকাতে জাতীয় পার্টির ব্রুট মেজরিটি,
এখানে জিএম কাদেরের বাড়ি ভাঙা, এরশাদ সাহেবের বাড়ি ভাঙা চারটিখানি কথা নয়। গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ি ভাঙা এত সোজা ব্যাপার নয়। তো এখন দেখুন সেই জায়গাগুলোতে আক্রমণ হচ্ছে, ফেনীতে আক্রমণ হচ্ছে, রংপুরে এরশাদ সাহেবের বাড়ি আগুন ধরিয়ে দিচ্ছে এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার যারা লোকজন তারা খুব তমিজের সঙ্গে সমন্বয়কদের সঙ্গে বোঝাপড়া, অনেকটা ঠিক মামা ভাগ্নের মতো সম্পর্ক করে তাদেরকে সাহায্য করতে তারা অনুরোধ করছেন, তথ্য দিতে অনুরোধ করছেন। এখন ভিডিও ফুটেজে জিএম কাদের বাড়ির কারা আক্রমণ করেছেন সব কিছু সেনাবাহিনীর কাছে আছে, পুলিশের কাছে আছে, কিন্তু সার্জিসকেই বলতে হবে বা ওখানকার সমন্বয়কদের বলতে হবে কারা কারা তাদের দলের লোক। আপনি বুঝেন যে এই যে পিরিতির যে বাক্স বা পিরিতির যে নতুন একটা ধারণা রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে, এটা যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের দিন কি করবেন? সেই অবস্থাতে নির্বাচন হবে না, অনেক কিছু হবে। তো ফলে এই যে একটা অস্থির এবং অধীর সময় আমরা পার করছি, এই সময়টি দুর্বিষহ। আমাদের সর্বনাশের নানা রকম গুঞ্জন চারিদিক থেকে আসছে। আল্লাহ এই দেশ এবং জাতিকে এই সর্বনাশ থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।